হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। আমি অরিন্দম চ্যাটার্জি আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে একটা ক্লাস। তোমাদেরকে আগে থেকেই জানিয়ে রাখি, আমি কিন্তু হিস্ট্রি ছাড়াও হিস্ট্রি, জিওগ্রাফি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে তোমাদেরকে কিন্তু ক্লাস নিচ্ছি এবং এই যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু আপলোডও করছি। যদি সেই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তাছাড়াও বলে রাখি, অ্যানসিয়েন্ট এবং মেডিয়েভেল হিস্ট্রি এর উপরে ক্লাস নেবেন ইন্দ্র স্যার। আমি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি কভার করব এবং তার সঙ্গে জিওগ্রাফি কভার করব। ঠিক আছে? তার সঙ্গে বলে রাখি, আজকের এই ভিডিও শেষে থাকবে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সেটা আমি সেশনের মাঝখানেও দিতে পারি, এই ভিডিওর মাঝখানে আমি দেব এবং সেগুলো, এই ভিডিওগুলোর পিডিএফ কোথায় পাবে, কিভাবে পাবে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। আর তাছাড়া থাকবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমরা অ্যান্সার করলে তোমরা পেয়ে যাবে আমাদের কাছ থেকে কিছু মানে উপহার। বলতে পারো সেই উপহারটা কি, যে যারা সঠিক অ্যান্সার করবে তাদের কিন্তু অ্যান্সারগুলোকে আমরা লাভ রিয়াক্ট দিয়ে তোমাদেরকে বোঝাবো যে তোমাদের অ্যান্সার সঠিক, এবং পরবর্তী দিন সবার আগে যারা যারা সঠিক অ্যান্সার করেছো তাদের নাম কিন্তু এই চ্যানেলে আমরা মেনশন করবো। চলো আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন, সেটা হচ্ছে রায়তওয়াড়ি সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ড্যাশ অ্যান্ড মাদ্রাস। কোথায় কোথায় চালু হয়েছিল? আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিলাম, তোমরা অ্যান্সারটা করো এবং তারপরে কিন্তু আমি এই কোশ্চেনটার ডেসক্রিপশন অ্যানালাইসিস করবো। তোমাদের সময় প্রায় শেষ হতে চলেছে, আশা করি তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলেছো। দেখো চলো, রায়তওয়াড়ি যে দুটো শব্দের মিলনে তৈরি, সেটা হচ্ছে রায়ত আর ওয়ারি। এই দুটো শব্দের মিলনে রায়তওয়াড়ি তৈরি। আচ্ছা, রায়ত বলতে কি? রায়ত বলতে ফার্মার্স বোঝানো হয় বা কৃষক, আর ওয়ারি বলতে সিস্টেম। তাহলে কৃষকদের সঙ্গে যে সিস্টেম, সেটা হচ্ছে রায়তওয়াড়ি। এর আগে যে সিস্টেমটা ছিল সেটা ছিল জমিনদারি, মানে সেটাই মিডিলম্যান ছিল। এটাই কিন্তু মিডিলম্যান ছিল না, ডিরেক্ট কৃষক ছিল। এবার এই রায়তওয়াড়ি, রায়ত কথাটা দক্ষিণ ভারতের একটা শব্দ। দক্ষিণ ভারত মানে নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে অ্যান্সার গুলো হবে বা অপশন গুলো হবে, এর মধ্যে রায়তওয়াড়ি সিস্টেম সেখানেই ইন্ট্রোডিউস হবে, যেটা দক্ষিণ ভারতের পার্ট। তাহলে দক্ষিণ ভারতের যদি আমরা ম্যাপে যাই, তাহলে নিশ্চয়ই দেখতে পাবো দক্ষিণ ভারত নিচে অবস্থিত, এবং সেই দক্ষিণ ভারতের মধ্যে পাঞ্জাব নর্থে অবস্থিত, কলকাতা ইস্টে অবস্থিত এবং ওড়িশাও ইস্টে অবস্থিত। তাহলে তোমাদের মনে কোশ্চেন আসছে বোম্বে, তাহলে বোম্বে তো ওয়েস্টে অবস্থিত। হ্যাঁ, বোম্বে তো ওয়েস্টেই অবস্থিত, কিন্তু যদি আমরা ডেকান প্ল্যাটুর ম্যাপটা দেখি, তাহলে বোম্বের লোকেশনটা আমরা এরকম জায়গায় পাবো, যেটা কিন্তু ডেকান প্ল্যাটুর সাউথের পার্টের মধ্যে পড়ছে। তাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে বোম্বে এবং মাদ্রাস। ওকে, চলো এই কোশ্চেনের সঙ্গে আরো কিছু মানে ইনফরমেশন অ্যাডিশনাল যেগুলো লাগবে, সেটা হচ্ছে এই রায়তওয়াড়ি সিস্টেম কে ইন্ট্রোডিউস করেছিল? হেক্টর মুন্ডো। হেক্টর মুন্ডো কে ছিল? হেক্টর মুন্ডো ছিল মাদ্রাসের গভর্নর। আচ্ছা, সে যখন চালু করেছিল কিসের, কেন করেছিল? জমিনদারি সিস্টেমটাকে সরিয়ে দেওয়ার জন্য। জমিনদারি সিস্টেম যখন ছিল, মাঝখানে জমিনদাররা একটা মিডলম্যান হিসেবে কাজ করত। ওকে, এদিকে ছিল ফার্মার্স আর এদিকে ছিল গভর্নমেন্ট। এই রায়তওয়াড়ি সিস্টেমের মাধ্যমে কি হয়? গভর্নমেন্ট ডিরেক্টলি কালেক্টেড ল্যান্ড রেভিনিউ ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল ফার্মার্স। মানে এরপরে যেটা হয় সেটা হচ্ছে ফার্মার্সের সঙ্গে গভর্নমেন্টের ডিরেক্ট একটা লিঙ্কিং তৈরি হয়ে যায়, যেটাই হচ্ছে রায়তওয়াড়ি। বোঝা গেল? সেটা হচ্ছে রায়তওয়াড়ি। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে, আচ্ছা কত সালে শুরু হয়েছিল? এটা কিন্তু 1820 সালে। এটা আমি এখানে লেখা নেই, আমি তোমাদেরকে বলে দিলাম, এখন মনে পড়লো 1820 সালে এটা শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট জুট মিল এস্টাবলিশড বিফোর ইন্ডিপেন্ডেন্স? এটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে তুলে ধরেছি। চলো অ্যান্সার করো, তোমাদের টাইম শুরু হচ্ছে এখন। তোমাদের টাইম প্রায় শেষ হতে চললো। দেখো, জুট মিল, জুট মিল, জুট সব থেকে বেশি পাওয়া যায় কোথায়? আগে এই অ্যান্সারটা দাও, জুট সব থেকে বেশি পাওয়া যায় কোথায়? তোমার অ্যান্সার হবে বেঙ্গল। আর মানে বেঙ্গল বলতে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। আর একটা অ্যান্সার কি হবে? বাংলাদেশ।
তাই তো? আচ্ছা ঠিক, তুমি একদম সঠিক অ্যান্সার দিয়েছো। ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে জুট প্রোডাকশন সব থেকে বেশি হয় এবং বাংলাদেশে জুটের মিল সব থেকে কিন্তু বর্তমানে বেশি রয়েছে। তাহলে যদি জুটের মিল এবং জুট যদি বেঙ্গলের সঙ্গে রিলেটেড হয়, তার মানে কোনো কারখানা তৈরি হলে আমরা কি জানি, কারখানা সেখানেই তৈরি হয় যেখানে কাঁচামালের একটা আধিক্য বা কাঁচামাল সহজে আমরা পেতে পারি। তাহলে অ্যান্সার কি হবে? চোখ বন্ধ করে বেঙ্গল হবে, চোখ বন্ধ করে বেঙ্গল। বুঝতে পারলে জিওগ্রাফি থেকে আমরা হিস্ট্রি অ্যান্সার কিভাবে করলাম? চলো এর অ্যানালিসিসটা দেখে নিই। 1855 সালে রিষড়া, রিষড়া বলতে কি, রিষড়া বর্তমানে হাওড়া জেলায় রয়েছে, হাওড়া জেলায় রয়েছে, হাওড়া জেলায়। এই রিষড়াতে হুগলি রিভারের পাশে ক্যালকাটা, আগে যেটাকে ক্যালকাট্টা বলা হতো, বর্তমানে কলকাতা নাম, বেঙ্গলের মধ্যে, সেখানে কিন্তু এইটা তৈরি হয়। এটা তৈরি করেছিল কে? তৈরি করেছিল অকল্যান্ড। অকল্যান্ড কে? অকল্যান্ড হচ্ছে জর্জ অকল্যান্ড, ঠিক আছে। সে কে ছিল? এই অকল্যান্ড ছিল ইঙ্গো আফগান, ইঙ্গো আফগান যুদ্ধ যখন হচ্ছে সেই সময় যে গভর্নর জেনারেল সে ছিল লর্ড অকল্যান্ড। সে ফিনান্সিয়াল সাপোর্ট কার কাছ থেকে পেয়েছিল? বাবু বৈশম্বর সেন, বাবু বৈশম্বর সেন, সে একজন বেঙ্গল ফিনান্সার ছিল। তার মানে আগের বারে কোশ্চেন যখন এসছে জুট মিল কোথায় এসছে মানে তৈরি হয়েছিল, তার মানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি থেকে আর একটা কোশ্চেন তোমাদের জন্য আসতে পারে যে এই বৈশম্বর সেনকে নিয়ে যে কে ফিনান্স করেছিল। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন হতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে উডেড ডিসপ্যাচ ওয়াজ কনসার্ন উইথ হুইচ অফ দ্য ফলোইং রিফর্মস। চারটে অপশন দেওয়া আছে। এটা রেলের এনটিপিসিতে এসেছিল, কত তারিখে এসেছিল সমস্ত দিয়ে দিয়েছি, এগুলো অ্যান্সার করবে। আমি তোমাদের টাইম শুরু করছি এখন। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, অনেকে মনে করতে পারো যে স্যার বাংলায় কেন কোশ্চেন আপনারা দিচ্ছেন না। দেখো আমরা ইচ্ছা করে তোমাদেরকে ইংলিশে কোশ্চেন দিচ্ছি। কেন ইচ্ছা করে? কারণ আমরা চাইছি তোমরা ইংলিশটাকে শেখো। বাংলা শিখেছো এতদিন, বাংলা জেনেছো, আমরা বাংলায় বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তুমি যদি ইংলিশে কোশ্চেন করে মানে করতে পারো তাহলে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ সাবজেক্টটাও তোমার তৈরি হয়ে যাচ্ছে। এই কনসার্ন, মনে করো এখানে কোথায় প্রিপোজিশন বসবে, কি প্রিপোজিশন বসবে, এটা কিন্তু আর মুখস্থ করতে হবে না বা চাপ নিতে হবে না। ক্লিয়ার? চলো বলেছে উডেড ডিসপ্যাচ কিসের সঙ্গে যুক্ত? রেলওয়ে, ইন্ডাস্ট্রি, এডুকেশন, ইরিগেশন। চারটে অপশন দিয়েছি, সময়ও শেষ হয়ে গেছে। আই থিঙ্ক সবাই অ্যান্সার করে ফেলেছো। রাইট অ্যান্সার হচ্ছে এডুকেশন। আচ্ছা উডেড ডিসপ্যাচ কি? উডেড ডিসপ্যাচ হচ্ছে একটা এডুকেশনাল পলিসি, যে পলিসিতে তিনটে লেয়ার ছিল। একটা লেয়ার ছিল প্রাইমারির জন্য, একটা লেয়ার ছিল হাই স্কুলের জন্য, একটা লেয়ার ছিল কলেজ। প্রাইমারি স্কুলে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের উপরে মানে গুরুত্ব দেওয়া হতো, এবং হাই স্কুলে অ্যাংলো ভার্নাকুলার, মানে অ্যাংলো ল্যাঙ্গুয়েজ বলতে ইংলিশের সঙ্গে বেঙ্গলি, ভার্নাকুলার বলতে বেঙ্গলির কথাই আমি এখানে বলছি, কিন্তু ভার্নাকুলার লিখছি, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজকে প্রমোট করতে হবে। এবং যখন কলেজ লেভেলে যাবে সেখানে ইংলিশটাকে প্রমোট করতে হবে। বোঝা গেল? তার মানে ফার্স্টে ভার্নাকুলার, তারপরে ভার্নাকুলার থেকে অ্যাংলো মানে ইংলিশ, আর শেষে ইংলিশ। এই তিনটে স্টেজে এটা কিন্তু প্রমোট হবে। ক্লিয়ার? কত সালে শুরু হয়েছিল? 1854 সালে। এটাকে কি বলা হয়? ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। ভারতে যে ইংলিশ এডুকেশন শুরু হয়েছিল তার যে ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টা কাকে বলা হয়? ম্যাগনা কার্টা শব্দের অর্থ কোনো বড় রেভলিউশন, সেটাকে ম্যাগনা কার্টা বলা হয়। তো সেই ম্যাগনা কার্টা বলা হয় এটাকে। এবং এই ম্যাগনা কার্টা 1854 সালে কিন্তু ভারতে এসেছিল। এবং তোমরা যদি মন দিয়ে জানো বা মন দিয়ে পড়েছো এতদিন ধরে, তাহলে নিশ্চয়ই তোমাদের মনে আছে এই যে বোম্বে, মাদ্রাস এবং ক্যালকাটা, এই তিনটে ইউনিভার্সিটি তৈরি হয়েছিল 1857 সালে। তাহলে 1854 সালে ম্যাগনা কার্টা এলো, 1857 সালে এলো ইউনিভার্সিটি কলেজ যেখানে ইংলিশে পড়ানো হচ্ছে। তো এটা কিন্তু সেই উডেড ডিসপ্যাচের মানে ঘটনার পরম্পরা বলা যায়, বা তার উপরে ভিত্তি করে বলা যায়। ক্লিয়ার? বোঝা গেল? এবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, যে কোশ্চেনটা হলো এই ম্যাগনা কার্টা সবই আমরা জানলাম, কলকাতা ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিল? প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিল? ঠিক আছে, প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিল? এটা কমেন্টে অ্যান্সার করবে। যারা যারা সঠিক অ্যান্সার করবে তাদের নাম কিন্তু আমি পরের দিন লাইভ ক্লাসে আলোচনা করব, এবং তাদের কমেন্টকে কিন্তু আমি লাভ দিয়ে, যদি সঠিক অ্যান্সার হয় তাহলে কিন্তু আমি লাভ দিয়ে রিয়াক্ট দিয়ে দেবো যে তোমরা সঠিক অ্যান্সার করেছো। তাহলে তোমরাও বুঝতে পারবে কে সঠিক অ্যান্সার করেছে, কে ভুল অ্যান্সার করেছে। চলো আজ থেকে শুরু হোক প্রিপারেশন, সঠিক ভুল দুটো একসঙ্গে নিয়ে। নেক্সট কোশ্চেন, হু হ্যাড পাবলিশ দ্য ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া? চলো সময় শুরু হচ্ছে এখন। চারটে অপশন, রাজা রামমোহন রায়, লোকমান্য তিলক, জেমস সিল্ক বাকিংহাম, আর অপশন ডি হচ্ছে জেমস হিকি, যার পুরো নাম জেমস অগাস্টাস হিকি। চলো অ্যান্সার করো, তোমার টাইম কিন্তু শুরু হয়ে গেছে। আশা করি অনেকেই অ্যান্সার করে দিয়েছো। যারা এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের কোনো সমস্যা হওয়ার কথা না, তোমরা অ্যান্সার অলরেডি করে ফেলেছো। এবার শুধু অ্যান্সারটা মিলিয়ে নেওয়ার পালা। চলো সময় শুরু হচ্ছে অ্যান্সার মিলিয়ে নেওয়ার জন্য।
আমি তো সহজ শুরুতেই বলতে চাই, সময় তো শেষ হয়ে গেল। রাজা রামমোহন রায় যে নিউজ পেপারগুলো মানে প্রচলন করেছিল তার মধ্যে একটা ছিল সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী এটা হচ্ছে বাংলা ভাষায়, ঠিক আছে। আর একটা ছিল কি, মিরাট উল আকবর। মিরাট উল আকবর এটা পার্সিয়ানে তৈরি হয়েছিল, এটা হচ্ছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। এই দুটো কোশ্চেনও আসতে পারে। লোকমান্য তিলক দুটো নিউজ পেপারের জন্য বিখ্যাত, একটা হচ্ছে মারাঠা আর একটা কেশরী। এই কোশ্চেনটাই এসেছিল মারাঠা কেশরী নিয়ে একটা কোশ্চেন ডাব্লিউবিসিএস, ঠিক আছে, আলোচনা করে দিলাম। কিন্তু ভারতের প্রথম নিউজ পেপার, ইন্ডিয়াস ফার্স্ট, যেটা ঠিক আছে ফার্স্ট নিউজ পেপার ইন্ডিয়া, সেটা তৈরি করেছিল জেমস অগাস্টাস সিকি। জেমস অগাস্টাস সিকি, তার নাম কি? বেঙ্গল গেজেট। ক্লিয়ার? সবকটা অ্যান্সার, সবকটা এখানে যা যা ইনফরমেশন ছিল। জেমস বাকিংহামের কোনো নিউজ পেপার সেরকম নেই, মানে ইম্পর্টেন্ট নিউজ পেপার নেই, তাই আমি সেটা নিয়ে আলোচনা করলাম না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। হু প্রপোজড ফর লিডিং দ্য রেবেলস ইন দ্য রিভল্ট অফ 1857 and was exiled to Rangoon where he died in 1862? চারটা অপশন দিয়েছে, চলো টাইম শুরু হচ্ছে এখন। এটা আমি বলে দিচ্ছি কোথাকার কোশ্চেন, এটা কিন্তু 1857 সালের মহাবিদ্রোহের কোশ্চেন, যার বাংলা অর্থ এটাই, কাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল এবং সেখানে সে মারা যায়। প্রথম অপশন শাহ আলম, দ্বিতীয় অপশন বাহাদুর শাহ জাফর, তৃতীয় অপশন শাহ আলম ওয়ান এবং চতুর্থ অপশন আকবর শাহ দ্বিতীয়। চলো তোমাদের কিন্তু সময় শেষ হতে চলেছে, সিরিয়াস অ্যাসপিরেন্টরা অলরেডি অনেক অ্যান্সার করে ফেলেছো। চলো সঠিক অ্যান্সারটা মিলিয়ে নাও। সঠিক অ্যান্সার হচ্ছে বাহাদুর শাহ জাফর, অপশন বি, যেটা সেটা হয়ে যাচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। আচ্ছা কেন রাইট বাহাদুর শাহ জাফর? সে কিন্তু সেই সময় মোগল সাম্রাজ্যের শেষ নবাব বলতে পারি বা শেষ রাজা বলতে পারি, এবং সেই সময় মহাবিদ্রোহ কেন শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলস ক্লাস আলোচনা করেছি। এবং তার থেকেও যদি বেটার ক্লাস তোমাদের মানে পেতে ইচ্ছা করে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং তার জন্য আমাদের পেইড ক্লাস রয়েছে, পেইড ক্লাসে যুক্ত হতে পারো। আমি পেইড ক্লাসের প্রমোশন করি না, কিন্তু বলে দিলাম যদি কারোর ইন্টারেস্ট থাকে, নতুন প্রিপারেশন শুরু করেছো বা দীর্ঘ 3-4 বছর প্রিপারেশন শুরু করেছো কিন্তু এখনো পর্যন্ত হিস্ট্রিটাকে সেই মনের মতো জায়গায় নিয়ে যেতে পারোনি বা প্রিপারেশনটাকে সেই জায়গায় তুলে আনতে পারোনি, তো দিস ইজ ইউর টাইম। স্টার্ট করো নিজের প্রিপারেশনটাকে এবং 1 থেকে 1.5 বছরের মধ্যে এক্সামকে ক্র্যাক করে নিজের সফলতা অর্জন করো। চলো নেক্সট কোশ্চেন। না, তার যে অ্যান্সার মানে তার যে ডেসক্রিপশন সেটা কিন্তু এখানে দিয়েছি আমি। বাহাদুর শাহ জাফর ছিল মুঘল লাস্ট এম্পায়ার, মানে রাজার কথা বলছি। সে ডিক্লেয়ার করা হয়েছিল তাকে সিম্বলিক লিডার, কিসের? মহাবিদ্রোহের সিম্বলিক লিডার হিসেবে। এটাও কিন্তু মনে রাখবে। তাকে এক্সাইল করা হয়েছিল, মানে তাকে ভারত থেকে সরিয়ে মায়ানমারে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময়, যেটাকে বার্মা, রেঙ্গুন যেখানে অবস্থিত, এবং সেখানে কিন্তু 1862 খ্রিস্টাব্দে সে মারা যায়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। ইন 1928 সর্দার বল্লভভাই প্যাটেল led a peasants movement against the British government decision to raise land revenue. কিসের জন্য করেছিল বা কোন জায়গায় করেছিল সেটা জানতে চেয়েছে। অপশন টাইম শুরু হচ্ছে এখন। চলো সবাই অ্যান্সার করো। এটা কিন্তু আরআরবি এনটিপিসির কোশ্চেন, তো বুঝতেই পারছো এইরকম ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে এবং তার ডিটেলস অ্যানালিসিস দরকার হয়। কোশ্চেনটা এটাই বলতে চেয়েছে বল্লভভাই প্যাটেল কোন জায়গায় তার একটা আন্দোলন করেছিল, এবং সেই আন্দোলনটা মেনলি ছিল ল্যান্ড রেভিনিউ নিয়ে। ঠিক আছে, চারটা অপশন দেওয়া আছে: পাভাপুরি, লুম্বিনী, বারদৌলি, শ্রীরঙ্গপত্তনম। অলরেডি অনেকে বুঝে গেছো পাভাপুরি এবং লম্বিনী এই দুটো জায়গা অ্যান্সিয়েন্ট হিস্ট্রির সঙ্গে যুক্ত, এবং বারদৌলি এবং শ্রীরঙ্গপত্তনম পড়ে থাকছে, কিন্তু অ্যান্সার হয়ে যাবে বারদৌলি। কেন বারদৌলি? কারণ এখানেই কিন্তু মানে বল্লভভাই প্যাটেল যে আন্দোলনটা করেছিল, আন্দোলনটা কিসের জন্য ছিল? তার আগে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল, ঠিক আছে, এবং বন্যা হওয়ার ফলে জমিতে চাষাবাদের মানে ফসল কমে গেছিল, ঠিক আছে, ফেমিনিস্ট ছিল। এবং সেই সময় কিন্তু আলটিমেটলি কি হলো, আলটিমেটলি তারপরে ব্রিটিশরা সাধারণ মানুষকে বললো, মানে কৃষককে বললো ট্যাক্স দিতে হবে। তাহলে যদি সমস্ত ফসল নষ্ট হয়ে যায়, ট্যাক্স কোথা থেকে দেবে? ট্যাক্স দেওয়ার কি কোনো জায়গা আছে? ট্যাক্স দেওয়ার জায়গা নেই। এবং সেই প্রবলেম নিয়েই তাদের যে মানে রেইজ অফ ল্যান্ড রেভিনিউ যেটা বাড়ানো, সেটা নিয়ে কিন্তু বল্লভভাই প্যাটেল আন্দোলন শুরু করলো, এবং ততক্ষণ তার নাম ছিল বল্লভভাই প্যাটেল। এই আন্দোলনের পরে তার নাম হলো সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে যদি কোশ্চেন আসে কোন আন্দোলনের ফলে সর্দার নামটা আসে, অবশ্যই অ্যান্সার করবে বারদৌলি আন্দোলনের ফলে। কত সালে হয়েছিল? 1928 সালে হয়েছিল। চলো এর যে পুরোপুরি কত পার্সেন্ট ট্যাক্স, যদি বলে কত পার্সেন্ট ট্যাক্স বাড়ানো হয়েছিল, 30% ট্যাক্সের কথা কিন্তু এখানে বলা হয়েছিল, ঠিক আছে। তারপরে সর্দারের যে ইনফরমেশন সেটাও আমি দিয়ে দিলাম, পুরোপুরি অ্যান্সার এখানে রয়েছে, দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন।
who led the Santhal revolt of 1855 থেকে 56 held in India। 1855 থেকে 56 যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেটাকে কে নেতৃত্ব দিয়েছিল? চারটে অপশন দেওয়া হয়েছে, যেখানে সিধু কানু, ঠিক আছে, অপশন রয়েছে। অ্যান্সার করো তোমরা, টাইম শুরু হচ্ছে তোমাদের এখন। ফার্স্ট অপশন সিধু এবং কানু, দ্বিতীয় অপশন গোরা এবং বাদল, তৃতীয় অপশন নীলাম্বার অ্যান্ড পীতাম্বার, অপশন ডি হচ্ছে আলা অ্যান্ড উদাল। চারটে অপশন, খুব সহজ কোশ্চেন, এটা বারবার পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে, তোমাদের শুধু অ্যান্সারের অপেক্ষা। আই থিঙ্ক অনেকে সঠিক অ্যান্সার করে ফেলেছো। সঠিক অ্যান্সার সিধু এবং কানু। 1855 থেকে 56, মানে যদি কোশ্চেন আসে মহাবিদ্রোহের আগে, মহাবিদ্রোহের আগে প্রথম বিদ্রোহ বা প্রথম মহাবিদ্রোহের আগের আন্দোলন কোনটা? মহাবিদ্রোহের আগের আন্দোলন কিন্তু সাঁওতাল রিবেল। কিন্তু যদি বলে মহাবিদ্রোহের পরের পরের আন্দোলন কোনটা, তাহলে কি অ্যান্সার হবে? পরেরটা হচ্ছে ইন্ডিগো। ইন্ডিগো। ক্লিয়ার? ক্লিয়ার তো? ইন্ডিগো। চলো, এরই যা ইনফরমেশন সেখানে দিয়েছি। কোথায় হয়েছিল? ঝাড়খণ্ডে হয়েছিল। সিধু কানু, ঠিক আছে, তারপরে ভৈরব মুর্মু, সবাই কিন্তু এর নেতৃত্ব দিয়েছিল। চলো, নেক্সট অপশন, গান্ধী founded হরিজন সেবক সংঘ in dash to eradicate the untouchability and uplift of the depressed classes। গান্ধীজি যে আন্দোলন শুরু করেছিল হরিজন আন্দোলনটা কত সালে হয়েছিল? চলো, টাইম শুরু হচ্ছে, অ্যান্সার করো। চারটে অপশন দেওয়া আছে, 1932, 1929, 1924, 1936। নিশ্চয়ই অনেকে অ্যান্সার করে ফেলেছো, টাইম প্রায় শেষ হতে চলেছে। চলো আলোচনা করি আজকের যে অ্যান্সারটা সেটা নিয়ে। এর আগে ঘটনা জানি কমিউনাল অ্যাওয়ার্ড হয়েছিল, ঠিক আছে, কত সালে? 1932 সালে। কমিউনাল অ্যাওয়ার্ডটা কি? লর্ড, সেই সময় যে ম্যাকডোনাল্ড ছিল, লর্ড ম্যাকডোনাল্ড, সে চেয়েছিল, সে, আমি ম্যাকডোনাল্ড লিখলাম, এরকম ভাবে বুঝে নিও। ম্যাকডোনাল্ড সে কি চেয়েছিল? সে চেয়েছিল সেপারেট ইলেকটোরেট। সেপারেট ইলেকটোরেট। আচ্ছা, কোশ্চেন সেপারেট ইলেকটোরেট স্যার, এটা তো 1909 শুনেছিলাম। একদম সেপারেট ইলেকটোরেট 1909 সেটা যেটা হয়েছিল, সেটা হয়েছিল শুধু মুসলিমকে সেপারেট ইলেকটোরেট দেওয়া হয়েছিল। কিন্তু এই সেপারেট ইলেকটোরেট দেওয়া হয়েছিল ডিপ্রেসড ক্লাসকে, দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছিল ডিপ্রেসড ক্লাসকে। আচ্ছা, ডিপ্রেসড ক্লাস বলতে বর্তমানে যারা শিডিউল কাস্টের মধ্যে, শিডিউল ট্রাইবের মধ্যে পড়ে তাদের কথা। এবং সেই জিনিসটা যদি হয়ে যেত তাহলে কিন্তু ভারতের সমগ্র মানুষ কিন্তু আরো ভাগে বিভক্ত হয়ে যেত। এই সেই ডিপ্রেসড ক্লাসকে যখন মানে চিন্তা ভাবনা করা হয় যে তাদেরকে আলাদা সেপারেট ইলেকটোরেট দেওয়া হবে কমিউনাল অ্যাওয়ার্ডের মাধ্যমে, তখন গান্ধীজি কিন্তু ধর্নায় বসে। গান্ধীজি বলে না, এটা সম্ভব না, এটা করা যাবে না। এবং এই সময় গান্ধীজির সঙ্গে আম্বেদকর, বি আর আম্বেদকর, দুজনের একটা মানে চুক্তি হয়। সেই চুক্তিটাকে কি বলা হয়? পুনা চুক্তি। পুনা চুক্তি। সেটা কত সালে হয়েছিল? 1932 সালে হয়েছিল। এটা হয়েছিল 1932 সালে। এবং এই 1932 সালে হরিজন সেবক সংঘ তৈরি করেছিল গান্ধীজি। ক্লিয়ার? বোঝা গেল সমস্ত ইনফরমেশন? চলো, এর অ্যানালিসিস প্রপার এখানে দেওয়া আছে। এই সময় কে কে গান্ধীজির সঙ্গে ছিল? এই সময় ছিল ঘনশ্যাম দাস বিড়লা, ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট। এর প্রেসিডেন্ট যে ছিল সে হচ্ছে ঘনশ্যাম দাস বিড়লা। এবং অমৃতলাল ঠাক্কর এর ছিল সেক্রেটারি। ঠিক আছে, এই পুরো ইনফরমেশন আমি দিয়েছি, বাদ বাকি যেটা বললাম সেটা এখানে লেখা আছে। চলো, নেক্সট কোশ্চেন, হু স্টার্টেড মহিলা সেবা মন্ডল টু প্রমোট ওমেন্স রাইট ইন 1852। ওমেন্স রাইটের জন্য প্রমোট করার জন্য কে মানে মহিলা সেবা মন্ডল তৈরি করেছিল? চারটে অপশন দেওয়া আছে, টাইম শুরু হচ্ছে এখন। এবং এই কোশ্চেনটা কিন্তু যে পরীক্ষাগুলো এসছে এটা হচ্ছে আরআরবি গ্রুপ ডিতে, সামনেই আছে পরীক্ষা, তো এইরকম কোশ্চেন কিন্তু এবছরও আসবে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং তুমি যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। কারণ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব না করলে কি হবে, তোমার কাছে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কিন্তু পৌঁছবে না। শেয়ার না করতে পারো, লাইক এবং সাবস্ক্রাইব এই দুটো কিন্তু করে যাবে এবং সঠিক অ্যান্সারগুলো কমেন্টে জানিয়ে যাবে। আচ্ছা, মহিলা সেবা মন্ডল এটা তৈরি করেছিল কে? অপশন চারটে দিয়েছে, অ্যানি বেসান্ট, সরোজিনী নাইডু, রামাবাই রানাডে এবং সাবিত্রীবাই ফুলে।
অ্যান্সার হয়ে যাবে সাবিত্রীবাই ফুলে। সাবিত্রীবাই ফুলে কে ছিল? সাবিত্রীবাই ফুলে ছিল মানে জ্যোতিবা ফুলে মানে ওয়াইফ, ঠিক আছে। সাবিত্রীবাই ফুলের মানে হাজবেন্ড ছিল জ্যোতিবাই ফুলে, এবং সাবিত্রীবাই ফুলে ছিল ইন্ডিয়ার ফার্স্ট ফিমেল টিচার। সে মেনলি ওমেন সেকশনকে প্রমোট করার জন্য, ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য সে কিন্তু কাজ করছিল, ওমেন্স এডুকেশন এবং সোশ্যাল রিফর্মসের জন্য সে কিন্তু কাজ করছিল, এবং সেই 1852 সালে মহিলা সেবা মন্ডল তৈরি করে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, যেটা সিজিএল এসেছিল, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য আর্য সমাজ। তোমার টাইম শুরু হচ্ছে এখন। তুমি একবার দেখে নাও তুমি যেগুলো এতদিন ধরে পড়েছো তুমি সঠিক অ্যান্সার করতে পারছো কিনা। আমি 30 সেকেন্ড করে দিয়েছি, কিন্তু পরীক্ষায় কিন্তু আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করবো তোমরা 10 সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনগুলো অ্যান্সার করবে। ওকে, দেখো রাজা রামমোহন রায় কোন সমাজ? ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ, ঠিক আছে। বাল গঙ্গাধর তিলক কোন সমাজের সঙ্গে যুক্ত? না। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ। তাহলে প্রার্থনা সমাজকে, প্রার্থনা সমাজকে যারা যারা জানো কমেন্ট সেকশনে অ্যান্সার করবে। আমি তো এটা জানি, কিন্তু আমি তোমাদেরকে এটা এখানে অ্যান্সার করব না। যে কমেন্ট সেকশনে সঠিক অ্যান্সার করবে তাকে আমি লাভ রিয়াক্ট দিয়ে দেবো, এবং পরের দিন তার নামও মেনশন করবো। তাহলে আর্য সমাজকে, আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী। তাহলে আর্য সমাজের অ্যাকচুয়াল কেন তৈরি করেছিল? অ্যাকচুয়ালি সেই সময় সমাজে সোসিও রিলিজিয়াস যে রিফর্ম মুভমেন্ট চলছিল, সেই সময় 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী চেষ্টা করেছিল রিভাইভ করতে দ্য অথরিটি অফ দ্য ভেদাস অ্যান্ড এলিমিনেট করতে সোশ্যাল এভিলস লাইক কাস্ট ডিসক্রিমিনেশন, আইডলশিপ, এগুলোকে এলিমিনেট করার চেষ্টা করেছিল। এবং তার একটা বেস্ট বা বিখ্যাত স্লোগান হচ্ছে গো ব্যাক টু ভেদাস, ঠিক আছে। সেটা কিন্তু তার একটা ইম্পর্টেন্ট স্লোগান, এটা মনে রাখবে সবাই। আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইলাম। চলো নেক্সট কোশ্চেন, হু ফাউন্ডেড দ্য তত্ত্বাবধানী? তত্ত্বাবধানী সভা কে তৈরি করেছিল টু প্রোপাগেট দ্য রামমোহন রয়্যালস আইডিয়াস? চলো তোমার সময় শুরু হচ্ছে এখন। আরআরবি এনটিপিসির কোশ্চেন এটা, অ্যান্সার করো। চারটে অপশন, দেবেন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ টেগর, আনন্দমোহন বোস এবং কেসি সেন। কেসি সেন বলছে কেশব চন্দ্র সেন। আচ্ছা দেখো, তত্ত্ববোধনী সভা কে তৈরি করেছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর, সঠিক অ্যান্সার, ঠিক আছে। এবং যেটা পরবর্তীকালে রাজা রামমোহন রায়ের যে ব্রাহ্ম সমাজ তার সঙ্গে কিন্তু মিশে যায়, এটা মনে রাখবে। যদি কোশ্চেন আসে কোনটা ব্রাহ্ম সমাজের সঙ্গে মিশে যায়, অ্যান্সার হয়ে যাবে আমাদের হচ্ছে তত্ত্ববোধনী সভা। আচ্ছা, আনন্দমোহন বোস ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন তৈরি করেছিল। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, এটা তৈরি করেছিল। ক্লিয়ার? চলো এর পুরোপুরি ডেসক্রিপশন আছে। ব্রাহ্ম সমাজের সঙ্গে মিশে যায় রাজা রামমোহন রায়ের কত, আচ্ছা ব্রাহ্ম সমাজ কত সালে তৈরি হয়? 1828 সালে। ক্লিয়ার? আচ্ছা, বাদ বাকি ইনফরমেশন কিন্তু সবই দেওয়া আছে। কত সালে কোথায় তত্ত্ববোধনী সভা তৈরি হয়েছিল? কলকাতাতে মানে তৈরি হয়েছিল, এবং রিফর্মিস্ট আইডিয়াতে কিন্তু এটা তৈরি হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, 1938 সালে কংগ্রেস প্রেসিডেন্ট সুভাষ চন্দ্র বোস সেট আপে ন্যাশনাল প্ল্যানিং কমিটি, একটা ন্যাশনাল প্ল্যানিং কমিটি সেট আপ হয়। হু ওয়াজ ইটস চেয়ারম্যান? এর চেয়ারম্যান কে ছিল? ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন, একদম শেষে রেখেছি মেন্সের কোশ্চেন। চলো তোমরা অ্যান্সার করো। যদি এই ধরনের ক্লাস ভালো লাগে তোমরা কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ফার্স্ট অপশন জওহরলাল নেহরু, অপশন বি লাল বাহাদুর শাস্ত্রী, অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। চারটা অপশন, সঠিক অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুর সময় কিন্তু এই সময় প্রেসিডেন্ট বা চেয়ারম্যান ছিল, ঠিক আছে। ক্লিয়ার তো? এটার অ্যান্সারে বা ডেসক্রিপশনে আমরা কি কি বলতে পারি? এটা বলতে পারি এটা একটা সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল প্রোগ্রেস ছিল, ঠিক আছে। ইন্ডিয়ান এটার যে মানে ন্যাশনাল প্ল্যানিং কমিটি এনপিসি এটা তৈরি হয়েছিল, এটা সেই সময় জওহরলাল নেহরু হি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান, এবং সেই সময় 1938 সালে হরিপুরা এবং ত্রিপুরা সেশনও কিন্তু হয়েছিল। আজকে তোমাদের জন্য কিছু কোশ্চেন আমি রেখেছি, যে কোশ্চেনগুলো আমি পড়ে মানে বুঝিয়ে দিচ্ছি,
অ্যান্সারগুলো যারা যারা সঠিক অ্যান্সার করবে তাদের নাম আমি নেক্সট দিন যে ক্লাসে আসবো সেই সময় তাদের নামও মেনশন করব এবং তাদের কিন্তু সঠিক অ্যান্সার হলে লাভ রিয়াক্ট দিয়ে তোমাদের অ্যান্সারটাকে সঠিক বলে দেবো। ফার্স্ট কোশ্চেন, দ্য পুনা প্যাক্ট অফ 1932 ওয়াজ সাইন টু রিজলভ দ্য ইস্যু অফ, কিসের জন্য এটা, মানে কোন ইস্যুকে রিজলভ করার জন্য এটা শুরু হয়েছিল? ফার্স্ট অপশন হিন্দু মুসলিম ইউনিটি, অপশন বি সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম, অপশন সি সেপারেট ইলেক্টোরেট ফর ডিপ্রেসড ক্লাস, অপশন ডি রিপ্রেজেন্টেশন অফ দ্য প্রিন্সলি স্টেট। চারটে অপশন দেওয়া আছে, আজকেই আলোচনা করেছি, সঠিক অ্যান্সারটা আশা করব প্রত্যেকে করতে পারবে। নেক্সট, দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ওয়াজ লঞ্চড আফটার দ্য হুইচ হিস্টোরিক মুভমেন্ট, কোন হিস্টোরিক মুভমেন্টের পরে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট লঞ্চ হয়? চারটে অপশন, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, অপশন বি চৌরি চৌরা ঘটনা, অপশন সি ডান্ডি মার্চ, অপশন ডি হচ্ছে সাইমন কমিশন অ্যারাইভাল। সঠিক অ্যান্সার এটা কিন্তু সবাই জানো, আলোচনা করা হয়ে গেছে, সঠিক অ্যান্সার সবাই করবে কমেন্ট সেকশনে। 3 নম্বর কোশ্চেন, হুইচ গভর্নর জেনারেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট, খুব সহজ কোশ্চেন, বারবার পরীক্ষা এসেছে, লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড ডালহৌসি। কোনটা সঠিক অ্যান্সার সবাই কিন্তু কমেন্ট সেকশনে করবে। ওকে, এবার আসি তোমাদের আসল কথায়। এই যে টোটাল জিনিসপত্র আলোচনা করলাম, এর তো একটা পিডিএফ আছে, এই পিডিএফ আমি কিন্তু পিডিএফ এর লিঙ্ক যেটা আমি কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে দেবো। ফার্স্ট কমেন্টে থাকবে পিডিএফ এর লিঙ্ক, পিন করা থাকবে। যারা যারা চাইছো এই পিডিএফটা পড়ে নিতে যাতে পরীক্ষার আগে প্রিপারেশনের সুবিধা হয়, তারা লিঙ্কে ক্লিক করবে, সরাসরি পৌঁছে যাবে আমাদের যে এখানে পিডিএফ আপলোড করা রয়েছে সেখানে, সেখান থেকে পিডিএফটা দেখবে, পড়বে, ডাউনলোড করে নেবে, ব্যাস মিটে গেল। ক্লিয়ার? আর প্রত্যেকটা কোশ্চেন, আর একটা কথা বলছি, পিডিএফ কিন্তু তারাই রিড করতে পারবে যারা কোশ্চেনে মানে আমাদের এখানে কমেন্টে অ্যান্সার করবে, বাকিরা কিন্তু পিডিএফ রিড করতে পারবে না। আমাদের কিন্তু সেইভাবেই মানে সিস্টেম তৈরি করা থাকবে যে তুমি যদি কোশ্চেনটা অ্যান্সার করো, কমেন্টে অ্যান্সার করো, তাহলেই তোমার কাছে পিডিএফ রিডের মানে আমাদের যে অথেন্টিকেশন সেটা দেওয়া হবে। ক্লিয়ার তো? তোমার ওখানে যে নামটা থাকবে সেই নামটা আমরা ওখানে অথেন্টিকেট করে দেবো, তাহলে তুমি পিডিএফ রিড করতে পারবে, নাহলে কিন্তু তুমি পিডিএফ রিড করতে পারবে না। চলো, আজকে তোমাদের জন্য কিছু ইনফরমেশন দেওয়ার আছে। আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস তোমাদের এখানে নিই। আই থিঙ্ক তোমরা অনেকে দেখেছো অবজেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স নিই, ডেসক্রিপটিভ নিই। অবজেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স দুটোর জন্য আমি মাসে 50 টাকা করে চার্জ করি, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে ভিডিও ক্লাসও দেওয়া হয়। আমি তো ইউটিউবে যেটুকু দিই সেটুকু ইউটিউবে যতটা পারি আমি দিচ্ছি, এবং তার সঙ্গে আরো কিছু কিন্তু ইনফরমেশন থাকে, আরো অনেক কারেন্ট অ্যাফেয়ার্স থাকে যেগুলো কিন্তু পেইড ক্লাসে আলোচনা করা হয়। এটা সম্পূর্ণ একটা পেইড ক্লাস, এবং এই পেইড ক্লাসে ভিডিও থাকবে, তার সঙ্গে পিডিএফ থাকবে। যদি এই ক্লাসে অ্যাক্সেস নিতে চাও, মান্থলি চার্জ, যেটা মান্থলি ফিস দিয়ে পড়বে এবং মান্থলি ভাবে চলবে। তোমার কোনো এমন না, আগে দেখো, যদি ভালো লাগে তারপরে নাও। আমি বারবার বলছি, আগে আমার ক্লাসগুলো দেখো ভালোভাবে, দরকার হলে একবার দুবার দেখো, তারপরে নাও। এবং যদি যোগাযোগ করতে চাও, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। অ্যাজ সেম অ্যাজ যদি ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের কোর্স চাও, সেক্ষেত্রেও 50 টাকা প্রতি মাসে, এবং এক্ষেত্রেও কিন্তু ভিডিও প্লাস পিডিএফ দেওয়া হবে। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন, সপ্তাহে কদিন করে ক্লাস হবে? সপ্তাহে একদিন করে ক্লাস হবে, গুগল মিটে ক্লাস হবে। ঠিক আছে, সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছো যে জয়েন করতে গেলে কিভাবে জয়েন করতে হবে। বোঝা গেল তো? যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। এবং এই চ্যানেলটার যদি কন্টেন্ট তোমাদের সত্যিই ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমার ভালো লেগেছে, নাহলে আমরা বুঝবো কি করে? আর খারাপ লাগলেও তোমাকে জানাবে যে খারাপ লেগেছে, তাহলেই তো আমরা খারাপগুলোকে ঠিক করতে পারবো। তোমাদের কাছে এইটুকুই আমাদের এক্সপেকটেশন, আর কোনো কিছু না। যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, আই থিঙ্ক তুমি সিরিয়াস অ্যাসপিরেন্ট, এবং পরবর্তী ভিডিওর জন্য তার মানে তুমি ওয়েট করে আছো। তো তোমাকে এইটুকুই বলবো, স্টে টিউনড উইথ দিস চ্যানেল টু গেট দ্য নিউ ইনফরমেশন অ্যাবাউট দিস চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।